আজকের আরও একটা ইন্টারেস্টিং টেক নিউজ এপিসোড দিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। গতকাল সম্ভবত 20,000 রুপির প্রাইস সেগমেন্টে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে সেরা স্মার্টফোনটার রিভিউ আমরা করে দিয়েছিলাম। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল ওই ফোনটা বাংলাদেশে অ্যাভেলেবেল হবে কিনা। হ্যাঁ, বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাবে, অফিসিয়াল লঞ্চের কোনো সম্ভাবনা নেই। আর কি ফোন জানতে গেলে এই জন্য বলি লাইক সাবস্ক্রাইব করার পাশাপাশি ঘন্টাটা বাজিয়ে রাখবেন। দেখেছেন তো ইন্টারেস্টিং ভিডিওটাই আপনারা মিস করে ফেলেছেন। আগে গিয়ে না এই টেক নিউজটা শুনুন, তারপরে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। যাই হোক, গতকাল অনেকেই ইনস্টাগ্রাম আর ফেসবুক লোডিংয়ের সমস্যা ভোগ করছিলেন। এমনকি আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমাদের ফেসবুকের পেজটা হ্যাক হয়ে গেল কিনা, কিন্তু তারপরে দেখা গেল গ্লোবালি ইনস্টাগ্রাম ফেসবুকের পাশাপাশি ইউটিউবও বেশ কিছুক্ষণের জন্য বিপর্যস্ত ছিল। মানে কোনো ডেটা সার্ভ করা যাচ্ছিল না, এমনকি অনেক ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেছে। পরবর্তীতে ঘন্টাখানেকের পরে সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু ইউটিউবের সমস্যাটা সময় পায়নি। আমার যেমন ইউটিউব চলছিল, আপনারা কেউ ইউটিউবের সমস্যা পেয়েছেন? যদি পেয়ে থাকেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এই বিপর্যয়ের কারণ কিন্তু জানা যায়নি। তবে এই সুযোগটা কিন্তু একেবারেই হাতছাড়া করেনি টুইটার। এলন মাস্ক বিভিন্নভাবে ফেসবুক আর ইনস্টাগ্রামকে টুইটারে পোক করেই গেছেন। এই জন্য যদি ইচ্ছা থাকে তাহলে টুইটারে আমাদের একটা ফ্যামিলি আছে, ওখানেও জয়েন করতে পারেন। যাই হোক, চাইনিজ মার্কেটে হুয়াওয়ে কিন্তু আবার জাকিয়ে বসতে চলেছে। 2023 সালের একটা লেটেস্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে ইয়ার টু ইয়ার শিপমেন্টে হুয়াওয়ে 1 নম্বর। সেক্ষেত্রে 64% গ্রোথ হয়েছে কিন্তু হুয়াওয়ের, আর 2% গ্রোথ হয়েছে অনারের। আর হুয়াওয়ে সাব ব্র্যান্ড অনার, এটা আপনাদের আর বলে দিতে হবে না, যদিও এখন অনার নিজেকে স্বাধীন ব্র্যান্ড বলেই ঘোষণা করে। আর এর পাশাপাশি সব থেকে মার্কেট শেয়ার কমে গেছে অ্যাপেল, ওপো এবং ভিভো। তাদের মার্কেট শেয়ার প্রায় 24 থেকে 30% পর্যন্ত কমে গেছে। হুয়াওয়ের মার্কেট শেয়ার বাড়লে অবভিয়াসলি এই সমস্ত কোম্পানি মার্কেট শেয়ার কমতে বাধ্য। তো দেখা যাক হুয়াওয়ে যদি আবার গ্লোবাল মার্কেটে ফিরতে পারে তাহলে আবার একটা নতুন কম্পিটিশন তৈরি হবে। আমরা আমাদের এই পরিবারে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং টেক প্রোডাক্ট অলরেডি ট্রাই আউট করেছি, কিন্তু কখনোই কিচেন প্রোডাক্ট ট্রাই আউট করা হয়নি। অবশেষে আগারো কোম্পানির একটা প্রোডাক্ট আজকে আমি ট্রাই করব। আর পরবর্তী ভিডিও স্পন্সর আগারোর জন্য 2 মিনিট আমি চেয়ে নেব। যারা এই প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্টেড নন, ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প আছে, আপনারা পরবর্তী নিউজে চলে যেতে পারেন। আমাদের পরিবারে অনেক ধরনের গেজেটই তো টেস্ট করা হলো, আজকে অল ইন ওয়ান একটা কিচেন গেজেট আপনাদের সাথে শেয়ার করবো। আর সেটা হচ্ছে আগারো কোম্পানির একটা মাল্টি ফাংশনাল ব্লেন্ডার উইথ স্লাইসার। এটা কিভাবে কাজ করে আর এটা বক্সেই বা কি আছে সেগুলো আগে দেখে নিই। বক্সের ভেতরে মেন ইউনিট ছাড়াও এখানে 800 ml ফুড প্রসেসর বোল রয়েছে, এছাড়াও 500 ml এর জার রয়েছে দুটো, 4টে লিপ চপিং ব্লেড রয়েছে, একটা স্লাইসার রয়েছে, একটা ক্রস ব্লেড বেস রয়েছে, একটা পুশার রয়েছে, একটা লিড রয়েছে। তবে এগুলোর কাজ কিন্তু বিভিন্ন রকম, সেইগুলো এক এক করে দেখে নিই, খুব তাড়াতাড়ি দেখে নেবো। এই হচ্ছে আমাদের মেন ইউনিট। প্রথমত আমরা জুস ট্রাই করে দেখবো। আমি একটা হাতে কমলা লেবু নিয়ে নিয়েছি, সেটা এই বোলের ভেতরে পুরবো এবং পোড়ার পর জাস্ট আমি এখানে এটা অ্যাটাচ করে দেবো। এটা হচ্ছে ব্লেন্ডার। এখানে অ্যাটাচ করে দেওয়ার পর এখানে আপনি স্পিড মেনটেন করতে পারবেন। এখানে 1 স্পিড রয়েছে, 2 স্পিড রয়েছে। আপনার চাহিদা অনুযায়ী এটা স্পিড অ্যাডজাস্ট করে আপনি এটাকে ব্লেন্ড করে নিলেন, ব্যাস আপনার ফ্রুট জুস রেডি। আরও একটা 500 ml জার রয়েছে, তার উপর একটা লিড রয়েছে। ফ্রুট জুসটা আপনি ওই জারে রেখে খেতে পারেন। এটা একটা 250 ওয়াটের ব্লেন্ডার উইথ স্লাইসার। তবে এর যে ইউনিটটা দেখতে তো খুবই সুন্দর, আর আপনার যদি মডিউলার কিচেন হয় তার সাথেও এটা যথেষ্ট মানানসই হবে। আর এখানে নিচে 4টে সাকশন ক্লিপ দেওয়া হয়েছে, ফলে আপনি যখন এটা কোনো টেবিলে বা কোনো সারফেসে রাখছেন এটা কিন্তু কখনোই সরে যাচ্ছে না, একদম রাফ অ্যান্ড টাফ হয়েই বসে আছে। যাই হোক, এটা শুধুমাত্র লেবুর রস নয়, যে কোনো ধরনের ফ্রুট আইটেম, সেটা আপনি বেদানা হতে পারে, কলা হতে পারে, বা মিল্ক শেক তৈরি করতে চাইলেও আপনি এই ব্লেন্ডারটা ইউজ করতে পারেন। তার থেকেও বড় কথা, এটার সঙ্গে সঙ্গে স্লাইসারের কাজ করবে। এখানে আরও একটা বোল রয়েছে, সেই বোলের ভেতরে 3-4 ধরনের এখানে ব্লেড রয়েছে, আপনার পছন্দ মতো বিভিন্ন ধরনের স্লাইস। এমনকি আমরা যে পটেটো চিপস খাই সেই চিপসেরও কিন্তু স্লাইস এখানে হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই বাঙালি মাদের আর বটি নিয়ে বসতে হবে না, জাস্ট এই অল ইন ওয়ান গেজেটটা কিচেনে থাকলেই আপনার সমস্ত কাজ হয়ে যাবে। যাই হোক, এটা সমস্ত প্রয়োজনীয় লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনি গিয়ে অবশ্যই এই গেজেটটা একবার চেক আউট করতে পারেন। অবশেষে আইফোন আর অ্যান্ড্রয়েডের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এতদিন অ্যান্ড্রয়েডে চাইলেই জোর জার করে কোনো একটা থার্ড পার্টি ইনস্টলার থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেওয়া যেত। অবশেষে আইওএসে নতুন আপডেট iOS 17.4, যেটা অলরেডি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে রোল আউট হওয়া শুরু হয়ে গেছে, সেখানে কিন্তু থার্ড পার্টি অ্যাপস লোডের সাপোর্ট দেওয়া হচ্ছে। এমনকি অ্যাপেল অফিসিয়ালি বলেছে আপনি যদি কোনোভাবে ভুল করে কোনো রকম ভুলভাল অ্যাপ্লিকেশন সেখানে ইনস্টল করে নেন এবং তাতে যদি আপনার ফোনের ক্ষতি হয়, সেই দায়িত্ব অ্যাপেল নেবে না। যাই হোক, ইউরোপীয় ইউনিয়ন এই নিয়মটা করেছিল, অ্যাপেল দিতে বাধ্য হয়েছে, কিন্তু এই জায়গাটা আমি কখনোই সাপোর্ট করতে পারছি না। যাই হোক, গুগলের তরফ থেকে গুগলের পিক্সেল 8 স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে। আমার যতদূর মনে পড়ছে সব থেকে ভ্যালু ফর মানি গুগলের স্মার্টফোন ছিল গুগলের পিক্সেল 6 এ, তারপরে 7 এর দাম অনেকটা বেড়েছে, 8 এর দাম বলা হচ্ছে আরও বাড়বে।
কিন্তু সেই ফোনটার দাম 50,000 রুপির আশেপাশে। আপনি বললে বিশ্বাস করবেন না, 6.5 ইঞ্চির একটা ওয়েলের ডিসপ্লে আছে ঠিকই, কিন্তু 90 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, টেনসারের G3 চিপসেট থাকবে, আর 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। বক্সে তো চার্জার থাকবে না, কিন্তু এই ওভারঅল একটা স্পেসিফিকেশন 50,000 রুপিতে কি কেনার কোনো মানে হয়? তার থেকে তো S23 অনেক বেটার ভ্যালু ফর মানি বলে আমার মনে হয়। যাই হোক, স্যামসাংয়ের কথায় যখন চলে এলাম, স্যামসাং গ্যালাক্সি A55 আর A35 দুটো স্মার্টফোন 11 মার্চ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। অলরেডি বিভিন্ন কান্ট্রিতে লঞ্চ হওয়া শুরু হয়ে গেছে, স্পেসিফিকেশন সেটা আপনারা সকলেই জানেন। তবে হ্যাঁ, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন থাকছে ফ্রন্ট এবং ব্যাকে। যদিও A35 যে ফোনটার সেটা ব্যাক প্যানেলে কিন্তু পলিকার্বনেট থাকছে, দুটোই এক্সিনোসের প্রসেসর থাকছে। তারপরে ওভারঅল ফোনগুলো লঞ্চ হোক, হ্যাঁ লঞ্চের দিনই হয়তো আমরা ভিডিও আনতে পারবো না, ফোনগুলো ইউজ করে তারপর প্রপার ইউজার এক্সপিরিয়েন্স কেমন সেটা রিভিউ দেবো। এক্সিনোস গরম হয় কিনা সেটাও তো চেক করতে হবে। আর সত্যি কথা বলেছি বলে হয়তো স্যামসাংয়ের রাগ হয়েছে, স্যামসাংয়ের ফোন পাঠাচ্ছে না। যাই হোক, দেখা যাক, এবারও সত্যি কথা থেকে আমরা সরছি না। অবশেষে নাথিং ফোন 2 গতকাল লঞ্চ করে গেছে, কিন্তু নাথিং ফোন 2 কে নিয়ে কালকেই এতটা জঘন্যভাবে অ্যাডভার্টাইজমেন্ট করেছে না, যেটা বলার উপায় নেই। ফোনটার দাম রাখা হয়েছে 23,999 রুপি, আরও 2,000 রুপি অফ আপনি পাবেন, কিন্তু কোনোভাবে টুইটারে বা বিভিন্ন জায়গায় পাবলিশ করা হচ্ছে যে সেই ফোনটা 20,000 রুপি নিচে পাওয়া যাবে, 19,999 রুপি। এখানে 2,000 রুপি এক্সট্রা ক্যাশব্যাক রয়েছে, যেটা এক্সচেঞ্জের ওপর। আপনি ফোন দিলে তবে 2,000 টাকা সেখানে এক্সট্রা ক্যাশব্যাক থাকবে। এই ধরনের কোনো গিমিকের দরকার হয় না। হ্যাঁ, মানছি অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট, তো দেখা যাক। তবে হ্যাঁ, পেছনে পলিকার্বনেটের বডি রয়েছে, আর পলিকার্বনেট মানে সেখানে ফিঙ্গারপ্রিন্টস ম্যাসেজ আসছে, বিভিন্ন ধরনের স্ক্র্যাচ আসছে। দেখা যাক, 11 তারিখ ফোনটা ফার্স্ট সেল, অবশ্যই ফোনটা কিনে রিভিউ করার চেষ্টা করছি। কিন্তু তার থেকেও বড় কথা, নাথিং ফোন 2 কে টেক্কা নেওয়ার জন্য এবার মার্কেটে হাজির হচ্ছে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স GT 10 Pro। হ্যাঁ, পিছনের দিকে এবারও ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল থাকবে বলা হচ্ছে, এবং কি সেখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8200 আলট্রা চিপসেট থাকবে, যেটা পোকো X6 Pro-তে আমরা পেয়েছি। আর ওভারঅল এই ফোনটা নাকি 20,000 রুপির প্রাইস পয়েন্টেই আসবে। তার থেকে বড় কথা, ওয়েলের ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, আর পেছনের দিকে ওই নাথিং কোম্পানির ব্যাক স্টাইল, যেটা ইনফিনিক্স GT 10 Pro-তে একদম ডিজাইন দিয়ে ধামাকা করেছিল, সেই ধরনের ডিজাইন আসতে চলেছে। রেডমি K70 সিরিজের পর অবশেষে রেডমি K80 সিরিজের তিনটে স্মার্টফোন চাইনিজ মার্কেটে হয়তো মার্চের শেষের দিক, না হলে এপ্রিল মাসে লঞ্চ করতে চলেছে। রেডমি K80, K80e এবং K80 আলট্রা। K80 আলট্রা যে ফোনটা, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 নয়, জেনারেশন 4 চিপসেট থাকতে পারে বলে আজকের দিন পর্যন্ত খবর যেটুকু রয়েছে। আর K70s বা K70e যে স্মার্টফোনটা লঞ্চ করবে, সেইখানে থাকবে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9300 চিপসেট। অর্থাৎ তিনটে স্মার্টফোনই কিন্তু খুবই পাওয়ারফুল চিপসেট দিয়ে আসতে চলেছে, এমনকি সেইগুলো ফ্ল্যাগশিপ কিলার তকমা পাবে। আর অবশেষে আমরা পোকোর নামে রিব্র্যান্ডেড দেখতে পাবো ইন্ডিয়া এবং বাংলাদেশে। OnePlus Nord 4 অথবা Nord 5 যে ফোনটাই নাম হোক না কেন, সেই ফোনটা স্পেসিফিকেশন সামনে চলে এসছে। 1.5K একটা 120 হার্টজের ওয়েলের ডিসপ্লে থাকবে। এছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেটের পাশাপাশি অ্যান্ড্রয়েড 14 থাকছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5500 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার। OnePlus-এর এই স্টেপটা কিন্তু খুবই ভালো। ফোনগুলো চওড়া হচ্ছে না, কিন্তু ফোনগুলোতে 5000-এর জায়গায় 5500 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। OnePlus 12 আর OnePlus 12-এও আমরা পেয়েছি। তো ব্যাটারি কিন্তু আমাদের খুবই বেশি চাই, তো OnePlus-এর জন্য এটা ভালো স্টেপ। কিন্তু অনেকেই বলছেন এটা OnePlus 4 হবে না, বা OnePlus Nord 5 হবে না, এটা OnePlus Nord CE 4 হতে পারে, বা OnePlus Nord CE 5ও হতে পারে। যখন খবর পাবো তখন তো দিয়ে দেবো। আর তার পাশাপাশি OnePlus 13 ফোনটা কেমন দেখতে হবে, OnePlus ক্লাবের মেম্বারশিপ থেকে এই একটা ছবি সামনে এসছে। তো দেখতে ক্যামেরা হাউসিংটা খুব একটা আমার ভালো লাগছে না, তো এটা এখনই বলা যাবে না এটা এক্সক্লুসিভ ফার্স্ট লুক হতেই পারে, এটা কোনো একটা রেন্ডার থেকে কপি করে তৈরি করা হয়েছে। পরবর্তীতে অফিসিয়াল ইমেজ যখন আসবে তখন বাকিটা শেয়ার করা যাবে। আর আজকে সব থেকে বড় খবর, Realme 12 এবং Realme 12 Plus দুটো ফোন আজকে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। আমি স্পেসিফিকেশনের দিকে যাচ্ছি না, এখানে স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম, আর ফোনের দামটাও দিয়ে দিলাম। যথেষ্ট ওভার প্রাইসডই লাগছে আমার ফোনগুলো, তবে ফোনগুলো হাতে নিয়ে এখনও টেস্ট করা হয়নি, তবে ওয়েট করে যান, আরও বেটার স্মার্টফোন আসছে। আর Realme 12 Pro এর অলরেডি আমরা রিভিউ করেছি, আই বাটনে তো লিঙ্ক আছে, একবার পারলে দেখে নেবেন। তা আর Realme চাইনিজ মার্কেটে Realme GT Neo 6s বলে একটা নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, সেখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট থাকছে। তারপরে আসুক Realme ভালো কিছু স্মার্টফোন নিয়ে আসুক, তখন আবার নতুন করে আলোচনা হবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 1500 লাইক। দেখা হবে আগামী পর্বে।